আজকের ভিডিওটা দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। এর আগের পর্বে তোমাদের কাছে সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পটির বিষয়বস্তু আলোচনা করেছিলাম। বেশ কতগুলো অংশে ভাগ করে বা পর্বে ভাগ করেই কিন্তু ধারাবাহিকভাবে বিষয়বস্তুটি কাহিনীর মধ্যে রয়েছে, সেটা এর আগের পর্বে তুলে ধরা হয়েছিল। আজকে তোমাদের কাছে সেই অংশের মধ্যে বা ভাগের মধ্যে দুটি অংশ, অর্থাৎ প্রথম অংশে ছিল হরিদার কাছে এই গল্পের কথক, লেখক অর্থাৎ কথক ও তার বন্ধুরা জগদীশ বাবুর বাড়িতে আসা উঁচু দরের সন্ন্যাসীর প্রসঙ্গ উপস্থাপন করেন বা তার সম্পর্কে নানান তথ্য তুলে ধরেন। এটা ছিল প্রথম অংশ। এর ওপর থেকেও ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, এমসিকিউ বা এক্সপ্লেনেটরি যে কোশ্চেনগুলো থাকে 3 নাম্বারের, যা আসতে পারে সবটাই কিন্তু প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হয়েছে। এছাড়া আজকের পর্বে রয়েছে দ্বিতীয় অংশ, যেটা অর্থাৎ হরিদার জীবনের তথ্য। হরিদা কেমন মানুষ ছিলেন, হরিদা কি পছন্দ করতেন, কি পছন্দ করতেন না, বা কি কি তার জীবনে নাটকীয় বৈচিত্র্যের কথা, আর এই নাটকীয় বৈচিত্র্য তার বহুরূপ ধারণ করার মধ্য দিয়ে যে ফুটে উঠেছে এবং তিনি কি কি বহুরূপ ধারণ করেছিলেন। একেবারে আমরা দেখব কাহিনীর যে অংশ পর্যন্ত হরিদা নকল পুলিশ সেজেছিলেন এবং কি ঘটেছিল, সেই অংশ পর্যন্ত ছোট বড় প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হয়েছে। এবং এই ভিডিওটার একদম শেষে গিয়ে তোমরা আজকে 7টা প্রশ্ন পাবে। তোমরা যদি পারো আগে শেষ পোর্শন থেকে 7টা প্রশ্ন খাতায় তুলে নিও, তাহলে ভিডিওটা শুরু থেকে দেখলে কিন্তু তোমাদের কোন অংশ, কোন প্রশ্নের উত্তর, কোন অংশ ধরে আলোচনা করা হচ্ছে সেটা তোমরা খুব সহজেই বুঝতে পারবে। এবং তোমরা দেখবে টেক্সট পোর্শনের যে কোনো লাইন ধরেই তো প্রশ্ন হতে পারে। তা সেক্ষেত্রে একটা লাইন ধরেই যে প্রশ্ন হবে, একটা জায়গায় উত্তর, তা নয়। একটা অংশের উত্তর অনেকগুলো লাইন ধরে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আকারে তোমরা পেতে পারো। সেটাও কিন্তু আজকের এই 7টা প্রশ্নের মধ্যে তোমাদেরকে দেখানো হয়েছে। তা তোমরা চলো এবার দেখো টেক্সট পোর্শনে আমরা কোথায় কিভাবে ছোট বড় প্রশ্ন পাই। চলো তাহলে আমরা টেক্সট পোর্শনটা ধরে ধরে পড়তে শুরু করি এবং কোথায় ছোট প্রশ্ন বড় প্রশ্ন রয়েছে সবটা বুঝে নিই। বহুরূপী সুবোধ ঘোষের লেখা। হরিদার কাছে আমরাই গল্প করে বললাম, শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে? উনানের মুখে ফুঁ দিয়ে আর অনেক ধুঁয়ো উড়িয়ে নিয়ে হরিদা এইবার আমাদের কথার জবাব দিলেন, না কিছুই শুনিনি। জগদীশবাবু যে কি কাণ্ড করেছেন শোনেননি হরিদা? হরিদা বলছেন, না রে ভাই, বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনবো? আমাকে বলবেই বা কে? এর পরের অংশে দেখো, 7 দিন হলো এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন। অর্থাৎ এই অংশটা হরিদার কাছে গল্পের কথক ও তার বন্ধুরা তুলে ধরছেন জগদীশবাবুর বাড়িতে কি ঘটেছিল। খুব উঁচুদরের সন্ন্যাসী, হিমালয়ের গুহাতে থাকেন, সারা বছরে শুধু একটি হরিতকি খান, এছাড়া আর কিছুই খান না। সন্ন্যাসীর বয়সও 1000 বছরের বেশি বলে অনেকেই মনে করেন। হরিদা বলছেন, সন্ন্যাসী কি এখনও আছেন না চলে গিয়েছেন? আক্ষেপ করেন হরিদা, থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম। তা পেতেন না হরিদা, সে ভয়ানক দুর্লভ জিনিস। শুধু ওই একা জগদীশবাবু ছাড়া আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী। হরিদা বলছেন, কেন? জগদীশবাবু একজোড়া খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন। তখন বাধ্য হয়ে সন্ন্যাসী পা এগিয়ে দিলেন, নতুন খড়ম পরলেন, আর সেই ফাঁকে জগদীশবাবু পায়ের ধুলো নিয়েছিলেন। হরিদা বলছেন, বাহ, এ তো বেশ মজার ব্যাপার। হ্যাঁ, তাছাড়া সন্ন্যাসীকে বিদায় দেবার সময় জগদীশবাবু 100 টাকার একটা নোট জোর করে সন্ন্যাসীর ঝোলার ভেতরে ফেলে দিলেন। সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। দেখো আমি এতটা পড়ে কিন্তু থামলাম। তাহলে এখানে একটু লাইনগুলো তোমরা ভালো করে মার্ক করো। কাহিনীর একদম প্রথম লাইন, হরিদার কাছে আমরাই গল্প করে বললাম। তাহলে কারা কি বললেন? দেখো আজকের ভিডিওটার একদম শেষ অংশে কিন্তু কিছু প্রশ্ন দেওয়া আছে, সেগুলো তোমরা এখানে থেকেই উত্তরগুলো আলোচনা করছি, ভালো করে মন দিয়ে শুনে নাও।
কিছু লাইন হয়তো প্রশ্ন দিইনি, তবু আমি আলোচনা করতে পারি, কেননা আমাদের টেক্সট পোর্শনে কোনো নির্দিষ্ট লাইন ধরে যে উত্তর প্রশ্ন থাকবে তোমরা উত্তর লিখে ফেলবে তা কিন্তু নয়, যে কোনো লাইন ধরেই ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে। শুধু আমাদের বুঝে নিতে হবে যে কোন অংশ, মানে কতগুলো লাইন বা আছে বা সংলগ্ন যে একটা অংশের উত্তরকে তুলে ধরছে। তাহলে ফার্স্ট লাইন দেখো, হরিদার কাছে আমরাই গল্প করে বললাম। তাহলে হরিদার কাছে কারা কি গল্প করে বলেছিলেন? তাহলে তোমরা এইখান থেকেই উত্তরটার পরিসরটা বুঝতে পারছো। গল্পের লেখক অর্থাৎ কথক ও তার 3জন বন্ধু, তাহলে তারা ছিলেন 4জন, কথক সহ আরও 3জন বন্ধু মিলে হরিদার কাছে জগদীশ বাবুর বাড়িতে কি ঘটেছিল সেই প্রসঙ্গটি বা সেই কাহিনীটি বা সেই গল্পটি তুলে ধরেছেন। বা ধরো প্রশ্ন করা হলো, জগদীশবাবু যে কি কাণ্ড করেছেন শোনেননি হরিদা? এই লাইন ধরে যদি প্রশ্ন থাকে, তাহলে জগদীশবাবু কি কাণ্ড করেছিলেন বা জগদীশবাবুর কোন ঘটনা প্রসঙ্গে এ ধরনের মন্তব্য করা হয়েছে। এরপরে ধরো আরও দুটি লাইন বলছি তোমাদের টেক্সট পোর্শনের, দেখো সে ভয়ানক দুর্লভ জিনিস। তাহলে কোন প্রসঙ্গে বা কোন বস্তুটিকে ভয়ানক দুর্লভ বলে এখানে অভিহিত করা হয়েছে, কোন প্রসঙ্গে? এছাড়া আরও একটি লাইন দেখো, বাহ এ তো বেশ মজার ব্যাপার। তাহলে এখানে কোন বিষয়টিকে মজার বলে বক্তা উপস্থাপন করতে চেয়েছেন? বক্তার নাম চাওয়া হলো না, কিন্তু বক্তা এই লাইনের হরিদা, এটা তোমাদের মাথায় রাখতে হবে। তারপরে আরও একটি লাইন দেখো, যে গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। তাহলে কোন গল্প শুনে হরিদা গম্ভীর হয়ে গেলেন? তাহলে এইখানে এসে দেখো হরিদা কোন গল্প শুনে গম্ভীর হলেন, আর কাহিনীর একদম প্রথম লাইনে ছিল, একেবারে প্রথম লাইনে, হরিদার কাছে আমরাই গল্প করে বললাম। তাহলে হরিদার কাছে কারা কি গল্প করে বললেন? তাহলে এই মাঝখানের যে গল্পটা সেটা হচ্ছে এতগুলো লাইন ধরে যদি প্রশ্ন থাকে তার উত্তরে আমরা পাবো। তাহলে মাঝখানে কি গল্প রয়েছে দেখো। এবার গল্প বা মাঝখানে উত্তরের অংশটা তোমরা একেবারে টেক্সট পোর্শন থেকেই পাবে, কিন্তু তোমাদের একটা তথ্য এখানে ছাড়া যাবে না। ভালো করে দেখো, 7 দিন হলো এক সন্ন্যাসী এসেছিলেন জগদীশবাবুর বাড়িতে। খুব উঁচুতরের সন্ন্যাসী, হিমালয়ের গুহাতে তিনি থাকেন। সারা বছর শুধু একটি হরিতকি খান, এছাড়া আর কিছুই খান না। সন্ন্যাসীর বয়সও নাকি 1000 বছরের বেশি বলে অনেকেই মনে করেন। এখানে একটাও তথ্য কিন্তু তোমরা ছাড়বে না। এরপরে দেখো সন্ন্যাসী প্রসঙ্গে আর কি মন্তব্য রয়েছে, যেটা এই গল্পের হিসেবে উঠে আসছে এখানে। সন্ন্যাসী কাউকেই তার পায়ের ধুলো দেন না, তাই তার পায়ের ধুলো অতি দুর্লভ জিনিস। কিন্তু জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরতেই বাধ্য হয়ে সন্ন্যাসী পা এগিয়ে দিলেন, খড়ম পড়লেন, আর জগদীশবাবু সেই সুযোগে পায়ের ধুলো গ্রহণ করলেন। আবার সন্ন্যাসী যখন বিদায় নিলেন তখন জগদীশবাবু 100 টাকার একটা নোট জোর করে সন্ন্যাসীর ঝোলার ভেতর ফেলে দিলেন, আর সন্ন্যাসী হাসতে হাসতে চলে গেলেন। এখানে কথক ও তার বন্ধুরা হরিদার কাছে এই গল্প তুলে ধরেছিলেন জগদীশবাবুর বাড়ির, বা কথক এবং তার বন্ধুদের মুখ থেকে জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসী সম্পর্কিত এই গল্প শুনে তিনি গম্ভীর হয়ে গিয়েছিলেন, যেখানে আমি এই লাইনটা ধরে তোমাদের বললাম এক্ষুনি। বা এ তো বেশ মজার ব্যাপার এখানে বলা হচ্ছে। এখানে কোন ব্যাপারটিকে মজার বলা হচ্ছে? তাহলে জগদীশবাবুর বাড়িতে ঘটে যাওয়া এই ঘটনা প্রসঙ্গে হরিদার এই ধরনের মন্তব্য। তারপরে আগের যে লাইনগুলো ছিল সেখানেও আমরা দেখব যে একদম শুরুর দিকে ছিল, জগদীশবাবু বাড়িতে ঘটে যাওয়া এই কাণ্ডের কথাই হরিদার কাছে কথক ও তার বন্ধুরা উপস্থাপন করেছেন। তাহলে এইভাবে আমরা প্রশ্নের উত্তর একটা জায়গাতেই রয়েছে, কিন্তু তোমাদের বুঝে নিতে হবে যে কোন কোন লাইনগুলো ধরে এলে আমরা কিন্তু একই উত্তর লিখব। এরপরে দেখো এইটুকুনি অংশ যে আমরা পড়ে নিলাম, এখানে কিন্তু অজস্র ছোট প্রশ্ন রয়েছে যেগুলো তোমরা এমসিকিউতে পেতে পারো। এখানে যে উঁচু দরের সন্ন্যাসী, এখানে যে সন্ন্যাসীর প্রসঙ্গে বিশেষণ ব্যবহার করা হয়েছে এগুলো নিয়ে এমসিকিউ থাকতে পারে। তিনি কোথায় থাকেন, তিনি সারা বছরে কি খান, তার বয়স কত, এগুলো কিন্তু সবই এমসিকিউ এর প্রশ্ন হিসেবে আমরা মনে রাখবো। এছাড়া দেখো কোন জিনিসটিকে দুর্লভ বলা হয়েছে, ছোট্ট একটা প্রশ্ন। তাহলে জগদীশবাবুর বাড়িতে আসা এক উঁচু দরের সন্ন্যাসীর পায়ের ধুলোকে দুর্লভ বলে কাহিনীতে অভিহিত করা হয়েছে।
ব্যাস এইটুকুনি অংশের মধ্যে আমরা তৈরি করে ফেললাম তাহলে সমস্ত ছোট প্রশ্ন আর বড় প্রশ্ন। এরপরে দেখো আমরা এতটা পড়েছিলাম, এর পরের অংশ থেকে দেখো এতটা হয়েছিল। অনেকক্ষণ চুপ করে রইলেন, আমরা কি বলছি বা না বলছি সেদিকে হরিদার যেন কান নেই। কেননা হরিদা এই মুহূর্তে উদাসীন হয়ে গেছেন সেই উঁচু দরের সন্ন্যাসীর সম্পর্কিত তথ্যগুলো কথক ও তার বন্ধুদের মুখ থেকে শোনার পরে। হরিদার উনুনের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে। আমাদের চায়ের জন্য এক হাঁড়ি ফুটন্ত জল নামিয়ে দিয়েই হরিদা তার ভাতের হাঁড়িটিকে উনুনে চড়ালেন। এর পরের প্যারাটা যেটা পড়া হচ্ছে এটা কিন্তু ছোট প্রশ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ, মন দিয়ে দেখো। শহরের সবচেয়ে সরু এই গলির ভিতরে এই ছোট্ট ঘরটাই হরিদার জীবনের ঘর, আর আমাদের চারজনের সকাল সন্ধ্যার আড্ডার ঘর। তাহলে আমাদের চারজনের সকাল সন্ধ্যার আড্ডার ঘর বলতে এখানে কোন ঘরটিকে বোঝানো হয়েছে, বা আমাদের বলতে কাদের কথা বলা হয়েছে? আমাদের বলতে তোমার সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পের কথক ও তার বন্ধুদের কথা বলা হয়েছে। আর এখানে কোন ঘরের কথা বলা হয়েছে না, শহরের সবচেয়ে সরু গলির ভেতরে ছোট্ট ঘর যেটি ছিল হরিদার জীবনের ঘর। বা হরিদা জীবনের ঘর কোনটি বললে দেখো দুটি বিশেষণ রয়েছে। শহরের সবচেয়ে সরু গলির ভেতরে ছোট্ট ঘরটা, এটা হচ্ছে হরিদার জীবনের ঘর। এরপরে দেখো বলা হয়েছে চা চিনি আর দুধ আমরাই নিয়ে আসি, হরিদা শুধু তার উনুনের আগুনের আঁচে জল ফুটিয়ে দেন। এটা গেল প্রসঙ্গ একটা। এরপরে দেখো হরিদার জীবনের সম্পর্কে বা হরিদার সম্পর্কে কিছু তথ্য আমরা এখানে পাবো। খুব গরিব মানুষ হরিদা, কিন্তু কাজ করতে হরিদার প্রাণের মধ্যেই যেন একটা বাধা আছে। ইচ্ছে করলে কোনো অফিসের কাজ কিংবা কোনো দোকানের বিক্রিওয়ালার কাজ পেয়ে যেতে পারেন হরিদা, কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয়। একেবারে ঘড়ির কাঁটার সামনে সময় বেঁধে দিয়ে আর নিয়ম করে নিয়ে রোজই একটা চাকরির কাজ করে যাওয়া হরিদার পক্ষে সম্ভব নয়। হরিদার উনুনের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না। এই একঘেয়ে অভাবটাকে সহ্য করতে হরিদার আপত্তি নেই, কিন্তু একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি। দেখো তোমরা যখন পরে প্রশ্ন দেখবে এই লাইনটা ধরে একটা প্রশ্ন দেয়া হয়েছে, এটা রয়েছে 2 নম্বর প্রশ্নে, যে কিন্তু একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি কার, কেন? না, হরিদা ছিলেন গরিব, কিন্তু তার উত্তর হচ্ছে তোমার পুরো এই প্যারাটার মধ্যেই রয়েছে। তার প্রাণের মধ্যে কাজ করার ব্যাপারে একটা কোথায় যেন আপত্তি বা বাধা কাজ করতো। ইচ্ছে করলেই তিনি অফিস বা কোনো বিক্রিওয়ালার কাজ একটা জোগাড় করে নিতে পারতেন, কিন্তু এই ধরনের কাজ তিনি জীবনে পছন্দ করতেন না। বিশেষত ঘড়ির কাঁটার সঙ্গে সময় বেঁধে নিয়ম করে একটা চাকরি করা বা কোনো কাজ করা হরিদার পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না। যে কারণে আমরা দেখি যে হরিদা তার জীবনে অভাবকে মেনে নিয়েছেন। অনেক সময় তার হাঁড়িতে শুধু জল ফোটে, ভাত ফোটে না, সেখানে তার কোনো আপত্তি নেই, কিন্তু তার জীবনের যেটা তিনি একদম অপছন্দ করেন, যে একঘেয়েভাবে কাজ করে যাওয়া, এটাতে তার বড়ই আপত্তি ছিল। আচ্ছা, এরপরে দেখো হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। এরপরে যখন তোমরা প্রশ্ন দেখবে যে এই লাইনটা ধরে একটি প্রশ্ন দেওয়া হয়েছে এবং এটি 3 নম্বর প্রশ্নে রয়েছে, তাহলে হরিদার জীবনের কোন নাটকীয় বৈচিত্র্যের দিক থেকে তুলে ধরা হয়েছে তারপরের অংশেই দেখো এই অংশটার মধ্যেই তার উত্তর রয়েছে। আর সেটাই হলো হরিদার জীবনের পেশা। আসলে হরিদা তো বহুরূপী হিসেবে বা তার পেশা তিনি যেভাবে নির্বাহ করে থাকেন, তার জীবিকা যেভাবে তিনি চালিয়ে থাকেন, সেটার মধ্যেই কিন্তু আমরা নাটকীয় বৈচিত্র্যের দিক খুঁজে পাচ্ছি। হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে যেটুকু রোজগার করেন তাতেই তার ভাতের হাঁড়ির দাবি মিটিয়ে দিতে চেষ্টা করেন। মাঝে মাঝে সত্যি উপোস করেন হরিদা। তারপর একদিন হঠাৎ আবার এক সকাল কিংবা সন্ধ্যায় বিচিত্র ছদ্মবেশে অপরূপ হয়ে পথে বের হয়ে পড়েন, কিন্তু চিনতে পারে না। যারা চিনতে পারে 1 আনা 2 আনা বকশিস দেয়, যারা চিনতে পারে না তারা হয় কিছুই দেয় না কিংবা বিরক্ত হয়ে 2-1 পয়সা দিয়ে দেয়। তাহলে দেখো এইখানে একটা ছোট প্রশ্ন, হরিদাকে বহুরূপী হিসেবে যারা চিনতে পারে তারা বকশিস হিসেবে কি দেয় হরিদাকে? না, সেখানে তোমরা বলতে পারো যে 1 আনা 2 আনা দেয় বকশিস হিসেবে।
আর হরিদাকে বহুরূপী হিসেবে যারা চিনতে পারে না তারা হরিদাকে কি দিয়ে থাকে না বিরক্তির সঙ্গে দুটো একটা পয়সা দিয়ে দেয়। তাহলে হরিদার জীবনের এই নাটকীয় বৈচিত্র্যটাকে এখানে তুলে ধরা হচ্ছে যে তিনি জীবনে মানে তার বহুরূপ ধারণটাকেই পেশা হিসেবে জীবিকা হিসেবে গ্রহণ করেছেন, সেটাই তার রোজগারের উপায়। কিন্তু তিনি যে প্রতিনিয়ত তার ভাতের হাঁড়ির দাবি মেটানোর জন্য প্রতিদিনই নিয়ম মাফিকভাবে বহুরূপ ধারণ করে পথে বেরোন তা কিন্তু নয়। তার যেটুকুনি একদিনের বহুরূপ ধারণ করার মধ্য দিয়ে উপার্জন হয় সেটা দিয়েই তিনি তার ন্যূনতম চাহিদা মিটিয়ে নেওয়ার চেষ্টা করেন। এরপর আবার মাঝে মধ্যে তিনি উপোস করেন, আবার প্রয়োজন হলে হঠাৎ একদিন বহুরূপ ধারণ করে পথে বেরোন। তাহলে এভাবে আমরা তার জীবনের নাটকীয় বৈচিত্র্যের দিকটি খুঁজে পাচ্ছি। এটা গেল তোমাদের 3 নম্বরের প্রশ্নের উত্তর। এর পরের অংশে চলো আমরা পড়ি। একদিন চকের বাসস্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। একটা উন্মাদ পাগল, তার মুখ থেকে লালা পড়ছে, চোখ দুটো কটকটে লাল, তার কোমরে একটা ছেঁড়া কম্বল জড়ানো, গলায় টিনের কৌটোর একটা মালা। পাগলাটা একটা থান ইট তুলে নিয়ে বাসের ওপরে বসা যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছে। চেঁচিয়ে উঠছে যাত্রীরা, দুটো একটা পয়সা ফেলেও দিচ্ছে। একটু পরেই বাসের ড্রাইভার কাশীনাথ ধমক দেয়, খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো, অন্য দিকে যাও। হ্যাঁ, ওটা কি একটা বহুরূপী? বাসের যাত্রীরা কেউ হাসে, কেউ বা বেশ বিরক্ত হয়, কেউ আবার বেশ বিস্মিত। সত্যি খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা। তাহলে দেখো এইটুকুনি অংশের মধ্যে হরিদার বহুরূপ ধারণের মধ্যে একটি যে বহুরূপ উন্মাদ পাগল সেই অংশটার বর্ণনা রয়েছে। এখানে তোমরা একটা প্রশ্ন পাবে যে এই লাইনটা ধরে রয়েছে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছে, বা আরও একটা লাইন ধরে অথবা দিয়ে রয়েছে ওটা কি একটা বহুরূপী। তাহলে এই লাইনগুলো কিন্তু তোমাদের খুব ভালো করে মার্ক করে পড়তে হবে। ওটা কি একটা বহুরূপী, এর পরের পাতাতেও কিন্তু তোমরা এই ধরনের একটা লাইন পাবে যেটা আমি প্রশ্ন দিয়েছি। তাহলে টেক্সটের লাইনগুলো ভালো করে না মনে রাখলে বুঝতে পারবে না যে এখানে কোন প্রসঙ্গে লাইনটা রয়েছে, উন্মাদ পাগল না বাইজির প্রসঙ্গে রয়েছে। তাহলে আমরা এখানে প্রশ্ন হতেই পারে স্বাভাবিকভাবে যে কেন আতঙ্কের হল্লা ছড়িয়ে পড়িয়েছিল, বা কার কোন বহুরূপ ধারণের প্রসঙ্গে কে এ ধরনের মন্তব্য করেছেন বা কেন এ ধরনের মন্তব্য করেছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই চকের বাসস্ট্যান্ডে দুপুরবেলায় আতঙ্কের হল্লা ছড়িয়ে পড়েছিল, কেননা সেখানে কাহিনীর মুখ্য চরিত্র হরিদা তিনি একটি উন্মাদ পাগলের বহুরূপ ধারণ করে পথে বেরিয়েছিলেন, এবং তার যে এখানে বর্ণনাগুলো দেওয়া হয়েছে, তার মুখ দিয়ে লালা ঝরছে, চোখ দুটো কটকটে লাল, তার কোমরে কি জড়ানো, গলায় কি ছিল, প্রত্যেকটা তথ্য কিন্তু তোমাদের পারফেক্টভাবে উত্তরে লিখতে হবে। এবং শুধু তার পোশাক বা বাহ্যিক বর্ণনা নয়, একটা থান ইট তুলে নিয়ে তিনি কি করছিলেন সেটাও উল্লেখ করতে হবে। এভাবেই সেই চকের বাসস্ট্যান্ডে আতঙ্কের হল্লা ছড়িয়ে পড়েছিল। তাহলে এখানে একটা ছোট্ট প্রশ্ন রয়েছে, দেখো বাসের ড্রাইভারের নাম কি ছিল না কাশীনাথ। এমসিকিউতে এ ধরনের প্রশ্ন পেতে পারো। তা এর সঙ্গেই দেখো যে বাসের ড্রাইভার কাশীনাথ যখন হরিদার পরিচয় সকলের কাছে তুলে ধরেন, তখনই উন্মাদ পাগলটি যে আসলে একটি বহুরূপী ছিলেন এটা জানার পর সেই বাসে বসে থাকা জনৈক যাত্রী বা যাত্রীরা বিস্মিত হন, কেউ বিরক্ত হন, কেউ বা চমৎকৃত হন, এবং তার বহুরূপ ধারণের অনেকেই প্রশংসা করেন। আচ্ছা চলো এর পরের অংশটা আমরা দেখি। পরের পাতায় যাচ্ছি। হরিদার জীবন এই রকম বহু রূপের খেলা দেখিয়েই একরকম চলে যাচ্ছে। তাহলে তোমরা এই লাইন ধরেও কিন্তু পরে একটা প্রশ্ন পাবে যেটা রয়েছে তোমাদের 5 নম্বরে, এই লাইনটা ধরেই রয়েছে। তা এখানে হরিদার কোন কোন বহুরূপ ধারণের প্রসঙ্গ কাহিনীর মধ্যে আমরা পাই, এই প্রশ্ন কিন্তু দেয়া হয়েছে। তাহলে হরিদার বহুরূপ ধারণের প্রসঙ্গ ইতিপূর্বে আমরা একটি পেয়ে গেছি, যেটি তিনি করেছিলেন চকের বাসস্ট্যান্ডে একটি উন্মাদ পাগলের রূপ ধারণ করেছিলেন। এরপরে দেখো আমরা পাবো, আগে আমরা এই প্রশ্নটার উত্তর আলোচনা করিনি, এটা আমরা একদম টেক্সট ধরে হুবহু না পেলেও আমরা 3 নম্বরের প্রশ্নে মোটামুটিভাবে একটু উল্লেখ করব যে চকের বাসস্ট্যান্ডে একটি উন্মাদ পাগলের বহুরূপ তিনি ধারণ করেছিলেন, এবং সমস্ত সেই বাসস্ট্যান্ডে উপস্থিত বাসে বসে থাকা যাত্রীদেরকে কাউকে বিস্মিত, কাউকে বিরক্তিবোধ করিয়েছিলেন, বা কেউ আশ্চর্যান্বিত হয়েছিল তার সেই বহুরূপ দেখে।
এরপর আমরা দেখি যে তিনি এক সন্ধ্যায় মিষ্টি শব্দ ঝুমঝুম ঘুঙুরের মিষ্টি শব্দ ঝুমঝুম করে এক রূপসী বাইজির রূপ ধারণ করে নাচতে নাচতে চলে যাচ্ছেন। তারপরে কখনো আবার আমরা হরিদাকে কাহিনীতে দেখি যে তিনি বাউল, কাপালিক বা বোচকা কাঁধে বুড়ো কাবুলিওয়ালা, হ্যাট কোট প্যান্টলুন পরা ফিরিঙ্গি কেরামিন সাহেব, বা পুলিশ সেজেছেন, তিনি পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগান থেকে স্কুলের 4টি ছেলেকে ধরেছিলেন। এছাড়া আমরা সর্বোপরি যেটা দেখব কাহিনীর মধ্যে, যেটা খুব সবচেয়ে বড় একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, তিনি জগদীশবাবুর বাড়িতে এক বিরাগীর ছদ্মবেশ ধারণ করে উপনীত হয়েছিলেন। যে ছদ্মবেশ ধারণ করার পরে কাহিনীর কথক ও তার বন্ধুরা কোনোভাবেই জগদীশবাবুর বাড়িতে বিরাগীর মধ্যেই যে হরিদা রয়েছেন, বিরাগী ছদ্মবেশের আড়ালেই যে হরিদা রয়েছেন, সেটা ধরতে পারেননি। তাহলে এটা গেল কাহিনীর মধ্যে হরিদার কোন কোন ছদ্মবেশ ধারণের কাহিনী রয়েছে বা প্রসঙ্গ রয়েছে তার উত্তর। আর এরপরে দেখো, এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা। এই লাইনটা ধরে আমি প্রশ্ন দিইনি, কিন্তু ধরো এই লাইনটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তা এখানে চমৎকার ঘটনা কি সৃষ্টি করেছিলেন বহুরূপী হরিদা? তাহলে এর পরের প্রসঙ্গটাই আসবে, রূপসী বাইজির প্রসঙ্গটা। দেখো, সন্ধ্যার আলো সবেমাত্র জ্বলেছে, দোকানে দোকানে লোকজনের ব্যস্ততা আর মুখরতাও জমে উঠেছে। হঠাৎ পথের ওপর দিয়ে ঘুঙুরের মিষ্টি শব্দ রুমঝুম করে বেজে বেজে চলে যেতে থাকে। এক রূপসী বাইজি প্রায় নাচতে নাচতে চলে যাচ্ছে। শহরে যারা নতুন এসেছে তারা দুই চোখ বড় করে তাকিয়ে থাকে, কিন্তু দোকানদার হেসে ফেলে হরির কাণ্ড। এটা একটা বহুরূপী নাকি? তাহলে দেখো, এই লাইনটা ভালো করে মার্ক করো, এটা একটা বহুরূপী নাকি? এর আগের পাতায় আমরা পেয়েছিলাম ওটা কি একটা বহুরূপী? তাহলে আমরা লাইনগুলো কোথায় রয়েছে এটা আমাদের মাথায় অতি অবশ্যই রাখতে হবে, না হলে উত্তরের জায়গাটা আমরা ধরতেই পারবো না। তাহলে এটা একটা বহুরূপী নাকি, এ লাইন ধরেও তোমাদের পরে প্রশ্ন দেওয়া আছে, 6 নম্বর প্রশ্নে রয়েছে। তা সেখানে কোন প্রসঙ্গটা তোমরা উল্লেখ করবে না? হরিদার এই এক সন্ধ্যায় হঠাৎ করে যখন পথে নেমেছেন, ঘুঙুরের মিষ্টি শব্দ রুমঝুম করে করে বাজাতে বাজাতে, এবং রূপসী বাইজি ছদ্মবেশ ধারণ করে নাচতে নাচতে চলেছেন। এই ছদ্মবেশ দেখেই সেখানে উপস্থিত জনতারা বিস্মিত হয়ে মন্তব্য করেছে। কারোর কারোর মুগ্ধ চোখের মোহভঙ্গ হয়, আর যেন বেশ একটু হতাশ স্বরে প্রশ্ন করে ওঠে। তাদের এই প্রশ্ন কিন্তু ছিল হতাশেই ভরা। তারপরে দেখো, বাইজির ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। মোট হয়েছিল 8 টাকা 10 আনা তার উপার্জন। তাহলে এটা এমসিকিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে বাইজি হিসেবে তার উপার্জন কত হয়েছিল। তাহলে বাইজি হিসেবে হরিদার উপার্জন হয়েছিল মোট 8 টাকা 10 আনা, যেটা আমরা এখানে পেলাম। এরপরে দেখো, আমরাও দেখেছিলাম এক একটা দোকানের সামনে গিয়ে দাঁড়াচ্ছে সেই রূপসী বাইজি, মুচকি হেসে আর চোখ টিপে একটা ফুল সাজিয়ে এগিয়ে দিচ্ছে। দোকানদারও হেসে ফেলে আর একটা সিকি তুলে নিয়ে বাইজির হাতের ফুল সাজির ওপর ফেলে দেয়। তাহলে এটাই ছিল হরিদার রূপসী বাইজি সেজে বেরোনোর পরে সেই একটা চিত্র এখানে বহুরূপ ধারণের তুলে ধরা হয়েছে। এছাড়া দেখো, এর আগে আমরা প্রশ্নতে পেয়েছি যে 5 নম্বর প্রসঙ্গে হরিদা কী বহুরূপ ধারণ করতেন, সেখানে এটা আলোচনা হয়েছে। তবু কোনো দিন বাউল, কোনো দিন কাপালিক, কখনো বোচকা কাঁধে বুড়ো কাবুলিওয়ালা, কখনো হ্যাট কোট প্যান্টলুন পরা ফিরিঙ্গি কেরামিন সাহেব। এগুলো ছিল এগুলো ডিটেলস আর এখানে বর্ণনা দেওয়া হয়নি। কিন্তু এর পরের অংশটাতে দেখো, আরও একটা প্রশ্ন তোমরা পাবে পরে, 7 নম্বরে রয়েছে। তা সেটা প্রশ্ন ছিল যে মূলত, কিন্তু মাস্টারমশাই একটু রাগ করেননি, এই লাইনটা ধরে। তাহলে মাস্টারমশাই রাগ করার কারণ কি, বা তিনি কোন ঘটনার উপরে কোনোভাবে ক্রুদ্ধ হলেন না? এটা কাহিনীতে আমরা দেখতে পাই হরিদা এক নকল পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানের ভেতরে দাঁড়িয়েছিলেন। সেখানে স্কুলের 4টে ছেলেকে তিনি ধরেছিলেন। ভয় কেঁদে ফেলেছিল ছেলেগুলো। আর স্কুলের মাস্টারমশাই সে নকল পুলিশকে চিনতে পারেন না হরিদা বলে তার কাছে ক্ষমা চান। এবারের মতো যেন ছেলেগুলিকে তিনি মাফ করে দেন, এবং তিনি ছেলেগুলিকে সে যাত্রায় রক্ষে করার জন্য 8 আনা ঘুষ পর্যন্ত দিয়েছিলেন। পরদিন স্কুলের মাস্টারমশাই জানতে বাকি থাকে না যে তিনি 8 আনা ঘুষ দিয়েছিলেন।
বহুরূপী হরিদাকে। তখনই তিনি এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোনোভাবেই মনের মধ্যে কোনো রাগ অনুভব করলেন না, কেননা তিনি ইতিপূর্বে হরিদা সম্পর্কে পরিচিত ছিলেন এবং হরিদার বহুরূপ ধারণের যে শিল্পবোধ সে সম্পর্কে মাস্টারমশাইয়ের মনের মধ্যে যথেষ্ট শ্রদ্ধা বা মর্যাদা ছিল। তাই তিনি সেই নকল পুলিশ সাজা হরিদাকে যে চিনতে পারেননি এবং মিথ্যেইভাবে তিনি ৮ আনা ঘুষ দিয়েছেন এটা বুঝতে পেরেও তিনি কোনোভাবে ক্রুদ্ধ হলেন না, বরং তার পুলিশের যে বহুরূপ ধারণ করেছিলেন তার প্রশংসাই মনে মনে করলেন। তাহলে দেখো এখানে লাইনগুলো তোমরা যদি খুব ভালো করে না পড়ো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে উত্তরটা কোথা থেকে কতটা তোমরা লিখবে। টেক্সটটা তোমাদের খুব ভালো করে পড়তে হবে। আজ তোমাদের কাছে এতটা পর্যন্তই টেক্সট পোর্শন, এমসিকিউ ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন আর 3 নম্বরের প্রশ্নের জন্য যেটা আলোচনা হলো। এবং এখানে তোমরা দেখো শেষ অংশে রয়েছে তোমাদের টোটাল আজকে 7টা প্রশ্নর উত্তর আলোচনা হয়েছে, যেটুকুনি টেক্সট পোর্শন আমরা পড়েছি তার মধ্যে। এগুলো তোমরা খুব ভালো করে উত্তর সহ অনুশীলন করো। তোমরা এখানে যদি কোনো প্রশ্নের উত্তর বুঝতে না পারো অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে মেসেজ করতে পারো। আর এর পরবর্তী ভিডিওতে আমরা পরের অংশটাও ঠিক একইভাবে প্রশ্ন উত্তর